আসসালামু আলাইকুম। পাবনা আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ক্লাস নেব থার্ড ইয়ারদের সাবজেক্ট অ্যাডাল্ট নার্সিং 3, টপিক অ্যানিমিয়া। অ্যানিমিয়াতে আজকে আমি পড়াবো ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া। একটা পেশেন্ট আমাদের হসপিটালে আসার পর অ্যানিমিয়াতে ভুগছে, সেই পেশেন্টের কীভাবে ম্যানেজমেন্ট দিব সেই বিষয় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো ম্যানেজমেন্ট, যখনই আমরা কোনো ডিজিজের ম্যানেজমেন্ট বলবো বা আমাদের হসপিটালে যখন কোনো পেশেন্ট আসবে, আসার পর যখন তার কোনো ম্যানেজমেন্ট দিব, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্ট মানে দুইটা ম্যানেজমেন্ট, একটা হলো মেডিকেল ম্যানেজমেন্ট আর একটা হলো নার্সিং ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্ট হচ্ছে যে কাজগুলো নার্সরা করবে সেগুলো হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট, এবং মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে যে কাজগুলো ডক্টররা করবে বা ডক্টররা অর্ডার করবে, প্রেসক্রাইব করবে, সেগুলো হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। তো অ্যানিমিয়ার মেডিকেল ম্যানেজমেন্টে কী আছে যে মেডিকেল ম্যানেজমেন্ট ডিপেন্ডস আপন দ্য স্পেসিফিক কজ অফ দ্য কন্ডিশন। একটা পেশেন্ট, আমাদের অ্যানিমিয়ার একটা পেশেন্ট হসপিটালে আসছে, সে হসপিটালে আসার জন্য আমরা কি অ্যানিমিয়ার কজ পড়ছিলাম, কি কি কারণে অ্যানিমিয়া হচ্ছে, সেই কি হবে যে অ্যানিমিয়ার যে কিসের জন্য অ্যানিমিয়া হচ্ছে, সেই অ্যানিমিয়ার কজের ওপর নির্ভর করে ম্যানেজমেন্টটা দিতে হবে। তো এই অনেকগুলো কজ আছে, যে কজগুলো কি, যে অ্যানিমিয়া ডিউ টু এক্সেসিভ ব্লাড লস। যদি এক্সেসিভ ব্লাড লসের জন্য অতিরিক্ত ব্লাড নষ্ট হচ্ছে, ক্ষয় হচ্ছে, চলে যাচ্ছে, শরীর থেকে বের হয়ে যাচ্ছে, লস হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অ্যানিমিয়ার যে অ্যাকিউট অ্যানিমিয়া হবে, যে তৎক্ষণাৎ যে অ্যানিমিয়া হবে, সেই অ্যানিমিয়ার কি ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট হবে, সেটা হলো অ্যাকিউট ব্লাড লস নিড ইমিডিয়েট কন্ট্রোল অফ ব্লিডিং। যখন ব্লিডিং হয়ে যাচ্ছে, ব্লাড লস হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, যে ইমিডিয়েট কন্ট্রোল অফ ব্লিডিং, যেভাবে হোক ব্লিডিংটা কন্ট্রোল করতে হবে। তারপর কি রেস্টোর ব্লাড ভলিউম বাই আইভি ইনফিউশন, যে শরীর থেকে যে ব্লাড বের হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাইলে কি হচ্ছে, শরীরের ব্লাড ভলিউমটা কমে যাচ্ছে বা ফ্লুইড ভলিউমটাও কমে যাচ্ছে। সেই ভলিউমটা রক্ষা করার জন্য, স্থির রাখার জন্য আমরা কি করব, আইভি ইনফিউশন দেব, বা ডক্টররা অর্ডার করবে, নার্সরা দেবে। তারপরে কি বলছে, যে ব্লাড ট্রান্সফিউশন অ্যালং উইথ ট্রিটমেন্ট অফ শক। অবশ্যই যেহেতু অ্যানিমিয়ার পেশেন্টের শরীর থেকে এতগুলো ব্লাড চলে যাচ্ছে, তাহলে তাকে অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, এবং ব্লাড ট্রান্সফিউশনের সাথে সাথে শরীর থেকে যেহেতু তার ব্লাড নষ্ট হচ্ছে, ব্লাড লস হচ্ছে, তাইলে সেই পেশেন্টটা শকে যেতে পারে। তাই ব্লাড ট্রান্সফিউশনের সাথে সাথে শকেরও ট্রিটমেন্ট দিতে হবে। তারপর কি বলছে, যে ট্রিট দ্য কজ অফ ব্লিডিং। কোন কারণের ব্লিডিংটা হচ্ছে, সেই কারণটা খুঁজে সেই কজের জন্য ট্রিটমেন্ট দিতে হবে, যে এই কজের জন্য ব্লিডিং হচ্ছে, সেই কজ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। তারপর কি ট্রিটমেন্ট শুড বি প্ল্যান্ড অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক কজ, বা অন্য কোন কারণে ব্লিডিং হচ্ছে বা অন্য কোন কারণে এই পেশেন্টটা অ্যানিমিয়াতে ভুগছে, সেই কজ আমরা বের করার পর সেই কজ অনুযায়ী ট্রিটমেন্টটা প্ল্যান করতে হবে। তারপর কি বলছে, অ্যানিমিয়া ডিউ টু এক্সেসিভ ব্লাড সেল ডিস্ট্রাকশন। আমরা কি বললাম, যে হচ্ছে আমরা অ্যানিমিয়া হলো টাইপ পড়ছিলাম, সেখানে পড়ছিলাম যে হেমোলাইটিক অ্যানিমিয়া, যেখানে কি হয়, যে ব্লাড সেল ডিস্ট্রাকশন হয়, যে আরবিসি যে তৈরি হওয়ার থেকে নষ্ট হওয়ার প্রবণতা সেখানে বেশি, যে 10টা তৈরি হচ্ছে কিন্তু 12টা নষ্ট হচ্ছে, তখন আরবিসি কমে যাচ্ছে, এবং আরবিসি কমার ফলে সেইখানে পেরিফেরাল ব্লাডে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তার ফলে অ্যানিমিয়া হচ্ছে। এটাই হচ্ছে ব্লাড সেল ডিস্ট্রাকশন। তো সেরকম যদি কজে অ্যানিমিয়ার পেশেন্ট আসে, তখন কি করতে হবে, রিকোয়ার্স দ্য আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ স্পেসিফিক হেমোলাইটিক ডিসঅর্ডার, যে কেন ওই পেশেন্টের শরীর বা পেরিফেরাল ব্লাডে সেল ডিস্ট্রাকশন হচ্ছে, আরবিসি নষ্ট হচ্ছে, সেই কজটা খুঁজে বের করতে হবে, আইডেন্টিফিকেশন করতে হবে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। এটাই হচ্ছে অ্যানিমিয়া ডিউ টু এক্সেসিভ ব্লাড সেল ডিস্ট্রাকশনের ম্যানেজমেন্ট।
তারপরে কি অ্যানিমিয়া ডিউ টু ডিপ্রেস ব্লাড সেল ফরমেশন, ওটা হচ্ছে ব্লাড সেল ডিস্ট্রাকশন, এটা ব্লাড সেল ফরমেশন। ব্লাড সেল ডিস্ট্রাকশন মানে হচ্ছে ব্লাড যে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আর ব্লাড সেল ফরমেশন মানে ব্লাড সেল তৈরিই হতে পারছে না। ডিপ্রেসড ব্লাড সেল ফরমেশন, ব্লাড সেল তৈরি হতে সমস্যা হচ্ছে। সেই সমস্যার জন্য যে অ্যানিমিয়া হচ্ছে, সেই অ্যানিমিয়ার জন্য কি ম্যানেজমেন্ট? স্পেসিফিক ডিফিসিয়েন্সি অফ আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 etc. should be detected and treatment to be done with replacement therapy of specific nutrients. কি বলছে যে আমাদের আগে খুঁজে বের করতে হবে যে কোন ভিটামিন বা আয়রন বা ফলিক অ্যাসিড বা ভিটামিন B12 এগুলোর মধ্যে কোনটার জন্য অ্যানিমিয়া তৈরি হচ্ছে বা কোনটার অভাব রয়েছে সেই পেশেন্টের শরীরে, এবং কোনটার জন্য ব্লাড সেল তৈরি হতে পারছে না সেটা আগে ডিটেক্ট করতে হবে। শুড বি ডিটেক্টেড অ্যান্ড ট্রিটমেন্ট টু বি ডান উইথ রিপ্লেসমেন্ট থেরাপি অফ স্পেসিফিক নিউট্রিয়েন্টস। যখন দেখবো যে আয়রনের অভাবে হচ্ছে, তখন হচ্ছে আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। যদি ফলিক অ্যাসিডের অভাবে ব্লাড সেল তৈরি না হতে পারে, তাহলে ফলিক অ্যাসিড রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। যদি ভিটামিন B12-এর অভাব থাকে, ল্যাক থাকে, তাহলে ভিটামিন B12 রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে সেই নিউট্রিয়েন্টের অভাবটা পূরণ করতে হবে। তারপর কি বলছে, ইন কেস অফ বোন ম্যারো ডিপ্রেশন দ্য স্পেসিফিক কজ লাইক ড্রাগস টক্সিনস টু বি আইডেন্টিফাইড অ্যান্ড ট্রিটমেন্ট টু বি পারফর্মড বাই রিমুভাল অফ অফেন্ডিং এজেন্ট। কি বলছে যে এই ব্লাড সেল ফরমেশনের আরেকটা না হওয়ার কারণ কি, যখন ওটা বোন ম্যারো ডিপ্রেশন হয়। বোন ম্যারো ডিপ্রেশনের কারণ কি, যে ড্রাগের জন্য, টক্সিনের জন্য। তো কোন ড্রাগ বা টক্সিনের জন্য এই বোন ম্যারো ডিপ্রেশনটা হচ্ছে সেটা আগে আইডেন্টিফাইড করতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, এবং যে ড্রাগ বা টক্সিনের জন্য এটা হচ্ছে সেই ড্রাগ বা টক্সিনটা হচ্ছে রিমুভাল করতে হবে। সেই পেশেন্টকে সেই ড্রাগ থেকে বা টক্সিন থেকে দূরে রাখতে হবে। সেই পেশেন্টকে বোঝাতে হবে যে এটা আপনার জন্য ক্ষতিকর, এর জন্য আপনার এরকম সমস্যা হচ্ছে, সো এই হ্যাবিটটা বাদ দিতে হবে। এগুলো হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। এবার আমরা আসবো নার্সিং ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের পর এবার হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া। তো নার্সিং ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়ার প্রথমে আসছে হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন্টস, যে একটা পেশেন্ট হসপিটালে আসার পরও যে প্রেজেন্ট কমপ্লেন্টস করলো, সেই কমপ্লেন্টসের ওপর আমরা নির্ভর করে তার আগের হিস্ট্রিগুলো নেব। সেগুলো কি, পাস্ট ইলনেস, যে তার আগে কীরকম অসুখে ভুগতো বা আগে কখনো অ্যানিমিয়া হয়েছে কিনা বা আগের কী সমস্যা, সব কিছু আগের যত প্রবলেম সবগুলাই হচ্ছে পাস্ট ইলনেস। তারপরে কি, ক্রনিক ডিজিজ, অনেক দিন থেকে কোনো রোগে ভুগছে কিনা সেটা। তারপর প্রেজেন্স অফ ইনফেকশনস, তার কোনো প্রেজেন্ট বা ইনফেকশন উপস্থিতি আছে কিনা বা কোনো ইনফেকশনে ভুগছেন কিনা সেটার হিস্ট্রি নিতে হবে। ওয়ার্ম ইনফেস্টেশন বা কৃমির কোনো ইনফেকশন আছে কিনা, কৃমি রোগে ভুগছেন কিনা তার হিস্ট্রি নিতে হবে। এক্সপোজার অফ মেডিকেশনস, তিনি বর্তমান যে রোগে ভুগছেন সেই রোগের জন্য যে ওষুধপত্র খাচ্ছেন বা নিচ্ছেন, সেই ওষুধপত্রে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা সে সম্পর্কে হিস্ট্রি নিতে হবে। পয়জনস বা বিষক্রিয়া বা তিনি বিষ পান করছেন কিংবা তার আগে কখনো পয়জনসের কোনো শিকার হয়েছেন কিনা এগুলো সম্পর্কে হিস্ট্রি নিতে হবে। ডায়েটারি হ্যাবিটস, তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি অফ ফ্যামিলিয়াল ডিজিজ, তাদের যে পারিবারিক সমস্যা বা জন্মগত বা বংশ জাতীয় যে সমস্যাগুলো হয় বা ডিজিজগুলো হয় সেই সম্পর্কে হিস্ট্রি নিতে হবে। তারপরে কী করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশনস টু বি ডান টু এক্সক্লুড দ্য প্রেজেন্স অফ ক্লিনিক্যাল ফিচার্স লাইক প্যালোর অফ স্কিনস অ্যান্ড মিউকাস মেমব্রেন উইথ আদার সাইন অ্যান্ড সিমটমস রিলেটেড টু অ্যানিমিয়া। হলো ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন কি, হেড টু ট অ্যাসেসমেন্ট করতে হবে। হেড টু ট অ্যাসেসমেন্ট করতে হবে এবং কি করতে হবে, আমরা যে প্রথমেই পড়ছিলাম যে অ্যানিমিয়ার ডেফিনেশনে যে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন প্যালোর থাকবে, ফ্যাকাশে থাকবে। সেই ফ্যাকাশে থাকার জন্য আমরা কিছু কিছু সাইট দেখছিলাম, অ্যানিমিয়ার সাইট, যে এই সাইটগুলোতে অ্যানিমিয়া দেখতে হয়, যে কীরকম প্লামে, তারপরে হচ্ছে চোখের পাতার নিচে, তারপরে নেল বেড, তারপরে হচ্ছে বাক্কাল মিউকাস মেমব্রেন, এগুলোতে
এগুলোতে হচ্ছে আমরা কি দেখব যে স্কিন এবং মিউকাস মেমব্রেন প্যালোড আছে কিনা সেটা হচ্ছে বের করতে হবে কিভাবে ফিজিক্যাল এক্সামিনেশনের দ্বারা, এবং আদার্স আরও কোনো সাইন সিমটম আছে কিনা অ্যানিমিয়া রিলেটেড সেগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন করে ডিটেক্ট করতে হবে। তারপরে কি অ্যাসেসমেন্ট অফ অ্যানথ্রোপোমেট্রিক ডাটা, হাইট, ওয়েট, মিড আর্ম সার্কামফারেন্স, তারপর হচ্ছে স্কিন ফল থিকনেস, হেড অ্যান্ড চেস্ট সার্কামফারেন্স। এটা আমি পড়েছিলাম হচ্ছে নিউট্রিশন সাবজেক্টে, যেখানে বলছিলাম যে অ্যানথ্রোপোমেট্রিক ডাটা কি, এই যে হাইট অনুযায়ী ওয়েট কীরকম, এবং হাইট ওয়েট অনুযায়ী তার হচ্ছে বডি মাস ইন্ডেক্স কীরকম, এবং তার মিড আর্ম সার্কামফারেন্স কেমন, স্কিন ফোল থিকনেস ঠিক আছে নাকি, তারপরে তার হাইট ওয়েট অনুযায়ী হেড এবং চেস্ট সার্কামফারেন্স কীরকম, এগুলো সব কিছু হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা করতে হবে। তারপরে কি অ্যাসেসমেন্ট অফ ভাইটাল সাইনগুলো দেখতে হবে এবং রেকর্ড করতে হবে। তারপর কি রিভিউ অফ ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস আর ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য প্রবলেমস অ্যান্ড টু ইমপ্লিমেন্ট দ্য কেয়ার। কি যে ডক্টররা যে ল্যাবরেটরি টেস্টগুলো দিবে, সেই টেস্টগুলো আসার পর কি সেই ল্যাবরেটরি টেস্টের রিপোর্টগুলো কী করতে হবে, রিভিউ করতে হবে, এবং সেই অনুযায়ী কি প্রবলেম খুঁজে বের করতে হবে, এবং কী প্রবলেমের জন্য কী কজের জন্য যার অ্যানিমিয়া হচ্ছে সেই কজ অনুযায়ী ইমপ্লিমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট প্ল্যান সাজাতে হবে এবং প্ল্যান অনুযায়ী ইমপ্লিমেন্ট করতে হবে, দেন ইভ্যালুয়েশন। এভাবে হচ্ছে নার্সিং কেয়ার দেওয়া হয়। এটা হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। তাহলে বোঝা গেল যে একটা পেশেন্টের যদি আমাদের কোশ্চেন আছে এরকম যে ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া, তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট এবং নার্সিং ম্যানেজমেন্ট দুইটাই দিতে হবে। আর যদি আলাদাভাবে আসে যে রাইট ডাউন দ্য মেডিকেল ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া বা রাইট ডাউন দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া, তখন আলাদা আলাদাভাবে। যদি একসাথে আসে তাহলে ব্রড কোশ্চেন হিসেবে বা বড় কোশ্চেন হিসেবে আসবে, আর যদি আলাদা আলাদা আসে তাহলে শর্ট কোশ্চেন হিসেবে আসবে। এটাই। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।